আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছো সবাই। আমি সবুজ হাসান, পড়াশোনা করছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকের ক্লাসে আমরা তাপগতিবিদ্যা অধ্যায়ের থিওরি টাইপ নিয়ে আলোচনা করব, অর্থাৎ কি তত্ত্বীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই অধ্যায় থেকে যে তত্ত্বীয় বিষয়গুলো থেকে এমসিকিউ হইতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ দেখো, আজকের ক্লাসে আমরা যেগুলো পড়বে এগুলো আসলে মূলত সবগুলোই এমসিকিউ। অর্থাৎ তুমি এখান থেকে একটা লাইনও তুমি স্কিপ করতে পারবে না। যদি স্কিপ করো তাহলে তুমি অবশ্যই একটা এমসিকিউ স্কিপ করতেছো, এবং প্রত্যেকটা লাইনই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে আসা এমসিকিউ এগুলো। ঠিক আছে, তো চলো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। ঠিক আছে, দেখো প্রথমেই এখানে আমি লিখছি, দেখো যে প্রয়োজনীয় এমসিকিউ সমূহ, অর্থাৎ কি এই অধ্যায় থেকে যে প্রয়োজনীয় এমসিকিউগুলো আসছে সেগুলো এখানে আমরা আলোচনা করবো, এবং কোনগুলো এমসিকিউ এগুলো যেগুলো তত্ত্বীয় এমসিকিউ। ঠিক আছে, তো দেখো এখানে আমরা জানি কি যখন থার্মোডাইনামিক্স, অর্থাৎ কি আমরা যখন তাপগতিবিদ্যা অধ্যায়টা পড়তে যাই আমরা জানি যে প্রথমেই তাপগতিবিদ্যার তিনটা সূত্র আসে। অর্থাৎ কি তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং তাপগতিবিদ্যার কি ভাইয়া দ্বিতীয় সূত্র আসে। তো আমরা জানি, দেখো এই যে প্রথম সূত্রটা যে ছিল, এই সূত্রটা আসলে কিসের ধারণা দেয়? এইখান থেকে এই তিনটা থেকে বারবার দেখা গেছে এখান থেকে যে বারবার এমসিকিউ আসে যে কোন সূত্রটা কিসের ধারণা দেয়। যেমন এখানে দেখো যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র আসলে কিসের ধারণা দেয়? তাপমাত্রার ধারণা দেয়। এইটা অনেক জায়গায় আসা একটা এমসিকিউ। ঠিক আছে, অবশ্যই তোমাকে এটা মুখস্থ করতে হবে। অর্থাৎ কি যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র তাপমাত্রার ধারণা দেয়, এবং তাপগতিবিদ্যার প্রথম সূত্র অভ্যন্তরীণ শক্তির ধারণা দেয়, এবং তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কিসের ধারণা দেয় ভাইয়া? এন্ট্রপির ধারণা দেয়। অর্থাৎ তোমাকে কি এখান থেকে তিনটাই জানতে হবে। তারপর দেখো আমরা জানি যে তারপরের টপিকে আসে হচ্ছে কি বিভিন্ন সিস্টেম। অর্থাৎ কি আমরা জানি কি যে সিস্টেমকে কত ভাগে বিভক্ত করা যায়? মোট 3 ভাগে বিভক্ত করা যায়। একটা হচ্ছে কি ভাইয়া, একটা হচ্ছে উন্মুক্ত সিস্টেম, আর একটা হচ্ছে বদ্ধ সিস্টেম, আর একটা হচ্ছে কি বিচ্ছিন্ন সিস্টেম। আমরা জানি যে বিভিন্ন সিস্টেমে মূলত দুটো জিনিস নিয়ে আলোচনা করা হয়। একটা হচ্ছে কি ভাই ভর এবং শক্তি। দেখো যে যখন জিনিসটা কী হবে? উন্মুক্ত হবে, তখন কি উন্মুক্ত মানে কি? আমি কি বলছি যে সিস্টেমে মূলত দুটো জিনিস নিয়ে আলোচনা করা হয়, এক কি ভাইয়া ভর, আর একটা হচ্ছে কি শক্তি। তো যখন উন্মুক্ত সিস্টেম হবে তখন কি হবে? দুইটাই অবশ্যই কি বিনিময় করবে। অর্থাৎ কি উন্মুক্ত সিস্টেমে ভর ও শক্তি উভয় বিনিময় ঘটে। এবং বদ্ধ সিস্টেমে কি, দেখো আমরা জানি ভর এবং শক্তি দুটো জিনিস আছে। এগুলো আসলে মনে রাখার ট্রিক বলতেছি আমি। উন্মুক্ত সিস্টেম মানে কি দুইটাই বিনিময় ঘটবে। এবং বদ্ধ সিস্টেম, ভর এবং শক্তির মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? অবশ্যই শক্তি। ধরো মনে মনে কল্পনা করে এরকম। তার মানে বদ্ধ সিস্টেমে ভর এবং শক্তির মধ্যে শুধুমাত্র শক্তির বিনিময় ঘটবে। ঠিক আছে, এবং যখন বিচ্ছিন্ন সিস্টেম হবে তখন কি ভর এবং শক্তির কোনোটাই বিনিময় ঘটবে না। অর্থাৎ কি এইখান থেকে যে তিনটা টার্ম আসছে অবশ্যই তোমাকে এখানে জানতে হবে, কারণ প্রত্যেকটা লাইনই এক একটা এমসিকিউ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেন পরবর্তীতে দেখো এখানে বলছে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তির নিত্যতা সূত্রের একটি বিশেষ রূপ। এটাও একটা এমসিকিউ, এটাও বারবার আসে। কী আসে এখান থেকে? যে কোশ্চেনটা কেমন হতে পারে, যে এরকম আসবে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তির নিত্যতা সূত্রের একটি কি বিশেষ রূপ, এবং কোন সূত্রটি এরকম আসতে পারে যে কোন সূত্রটি শক্তির নিত্যতা সূত্রের একটি বিশেষ রূপ, সেটা হচ্ছে কি তাপগতিবিদ্যার প্রথম সূত্র। ঠিক আছে, তারপরে দেখো তাপীয় সমতা কি। আমরা জানি কি তাপীয় সমতা কি, যে ধরো যখন দুটো বস্তু এক জায়গায় আছে, ধরো এই একটা বস্তু এবং এই একটা বস্তু যখন কি আছে ভাইয়া একটা জায়গায় আছে, এদের মধ্যে যেই অবস্থাতে তাপমাত্রার বিনিময় ঘটে না, তাপের বিনিময় ঘটে না, সেইটাই হচ্ছে কি ভাইয়া তাপীয় সমতা। ঠিক আছে, যেমন আমি এখানে লিখে রেখেছি, দেখো যে অবস্থাতে দুটি বস্তুর মধ্যে তাপের আদান প্রদান ঘটে না তাকে তাপীয় সমতা বলে। ঠিক আছে, তারপর দেখো এখানে আছে শূন্যতম সূত্র। দেখো শূন্যতম সূত্র থেকে এখান থেকে তোমাকে কী কী জানতে হবে? দেখো আমি এখানে লিখে রাখছি, দেখো শূন্যতম সূত্র থেকে তোমাকে জানতে হবে প্রথমে যে প্রশ্ন এটা হইতেই পারে এবং এটা বারবার আসে, যে শূন্যতম সূত্রটা কে দিছে? এটা হচ্ছে কি আর.এইচ ফাউলার। অর্থাৎ কি আর.এইচ ফাউলার শূন্যতম সূত্রটা দিছে, এবং তাপীয় সাম্যাবস্থায় উপযুক্ত সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়। এখান থেকে বারবার কোশ্চেন আসে যে কোন সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়। এবং আমরা জানি কি যে শূন্যতম সূত্রটা যে আছে এটি ছিল কি, যে প্রথমোক্ত দুটি বস্তু যদি তাপীয় সাম্য অবস্থায় থাকে সেক্ষেত্রে তৃতীয় বস্তুটিও কি থাকবে ভাইয়া? তাপীয় সাম্য অবস্থায় থাকবে। এইটি ছিল কি ভাইয়া? শূন্যতম সূত্রের শর্ত। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে যে তৃতীয় বস্তুটা থাকবে, এক্ষেত্রে তৃতীয় বস্তুটি থার্মোমিটার হিসেবে কি করে ভাইয়া? এখানে কাজ করে। ঠিক আছে, অর্থাৎ তোমাকেও এখানে কি করতে হচ্ছে? তিনটা জিনিস পড়তে হচ্ছে। এক, শূন্যতম সূত্র গিয়ে দিচ্ছে বিজ্ঞানী আর.এইচ ফাউলার, এবং তাপীয় সাম্যাবস্থার উপযুক্ত সূত্রের উপর ভিত্তি করে কী করা হয়েছে? থার্মোমিটার তৈরি করা হয়েছে। এবং থার্মোমিটারটা এক্ষেত্রে কোন বস্তুটা থার্মোমিটার হিসেবে কাজ করে? এক্ষেত্রে তৃতীয় বস্তুটি থার্মোমিটার হিসেবে কাজ করে। দেন দেখো আরও কিছু থিওরিটিভ কোশ্চেন এখানে আছে। যেমন এখানে দেখো
যেমন এখানে দেখো কি বলছে, এখানে প্রথম কোশ্চেনটা দেখো এখানে যে মানবদেহের তাপমাত্রা, অর্থাৎ কি মানবদেহের তাপমাত্রা কত ফারেনহাইট থেকে কত ফারেনহাইটের মধ্যে থাকে, এটা হচ্ছে 95 থেকে 110 ফারেনহাইটের মধ্যে থাকে। এবং তারপরে দেখো ক্লিনিক্যাল বা ডাক্তারি থার্মোমিটারের তাপমাত্রা কত, এটা হচ্ছে 95 থেকে 110 ফারেনহাইট। তোমরা অবশ্যই জানো যে এইচএসসিতে একটা কোশ্চেন আসতো এরকম, যে একটা খ নাম্বার প্রশ্ন আসতো এরকম যে ক্লিনিক্যাল বা ডাক্তারি থার্মোমিটারের তাপমাত্রা কেন 95 থেকে 110 ফারেনহাইট হয়। এটা কেন হয়, কারণ আমরা জানি কি যে মানবদেহে যে স্বাভাবিক তাপমাত্রাটা আছে সেটা হচ্ছে কত 95 থেকে 110 ফারেনহাইটের মধ্যে হয়। দ্যাটস ওয়াই ক্লিনিক্যাল থার্মোমিটার বা ডাক্তারি থার্মোমিটারের তাপমাত্রাটাও কেমন হয় ভাইয়া, 95 থেকে 110 ফারেনহাইট হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেন পরবর্তীতে দেখো এখানে দেখো যে বলছে কি পরম শূন্য তাপমাত্রা, এটা কিন্তু বারবার প্রশ্ন আসে। অর্থাৎ কি দেখো যে পরম শূন্য তাপমাত্রা কত ভাইয়া, এখানে 0 কেলভিন বা -273°C। দেখো এই দুটো কিন্তু সবাই জানে মোটামুটি, বাট এইটা কেউ কিন্তু মানে মনে রাখতে চায় না, বাট এইটাও কিন্তু বারবার এমসিকিউয়ে আসে। ঠিক আছে, এটা কত দেখো, এবং কেলভিন স্কেল হচ্ছে কত 0 কেলভিন, আর সেলসিয়াস স্কেল হচ্ছে কত -273°C, এবং ফারেনহাইট স্কেলে কত হবে, এটা হচ্ছে 459 ফারেনহাইট। ঠিক আছে, তারপর দেখো বরফ বিন্দু বা নিম্ন স্তর বিন্দু হচ্ছে কত। বরফ বিন্দু বলতে আসলে কি বোঝায়, যে 273.15 কেলভিন বা 0°C। এখানে কিন্তু বরফ বিন্দুর সময় কি আছে 73.15 কেলভিন, এটা মাথায় রাখবা। আর আমরা জানি যে পানির তৈলবিন্দুর সময় কত 73.16, এটা একটু মাথায় রাখবা এখানে। ঠিক আছে, যেমন যখন এখানে স্টিম বিন্দু হচ্ছে কত 100°C বা 273.15 কেলভিন, এবং পানির তৈলবিন্দুর তাপমাত্রা কত 273.16 কেলভিন বা 32 ফারেনহাইট। ঠিক আছে, তারপর দেখো এখান থেকে তোমাকে মনে রাখতে হবে যে উষ্ণতামিতিক ধর্ম তাপমাত্রার সাথে সমানুপাতিক, কেমন সম্পর্ক এখানে এটাও আসতে পারে যে উষ্ণতামিতিক ধর্ম তাপমাত্রার সাথে কেমন সম্পর্ক, এটা হচ্ছে কেমন সমানুপাতিক। অর্থাৎ কি যদি তাপমাত্রাও বৃদ্ধি করা হয় উষ্ণতামিতিক ধর্ম কীভাবে ভাইয়া এখানে বৃদ্ধি পাবে। ঠিক আছে, তারপর দেখো পানির তৈলবিন্দুর চাপ কত, এইটা কিন্তু বারবার পরীক্ষাতে এমসিকিউ আসে এটা। অর্থাৎ কি পানির তৈলবিন্দুর চাপ কত, এটা হচ্ছে 4.58 মিলিমিটার মার্কারি। ঠিক আছে, এটা কিন্তু বারবার পরীক্ষাতে আসা একটা প্রশ্ন। তারপরে দেখো রুদ্ধতাপীয় প্রসারণের সিস্টেম শীতল হয়। অর্থাৎ তুমি এখানে মনে রাখবে এইভাবে, যদি প্রসারণ হয় শীতল হবে এবং সংকোচন হলে উষ্ণ হবে। এই দুটো কোশ্চেন বারবার আসা কিন্তু। ঠিক আছে, আমি যেগুলো পড়তেছি এগুলো প্রত্যেকটা লাইনই এখানকার এমসিকিউ, এর জন্য তোমাকে প্রত্যেকটা লাইনই মুখস্থ করতে হবে এবং বুঝে বুঝে মনে রাখতে হবে। ঠিক আছে, তো দেখো রুদ্ধতাপীয় প্রসারণের সিস্টেম কি হয়, শীতল হয়। কখন হবে, যখন প্রসারণ হলে শীতল হবে এবং সংকোচন হলে উষ্ণ হবে, এইভাবে মনে রাখবা। তারপর দেখো গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, এখান থেকে জাস্ট খালি সূত্রটা মনে রাখবে এবং এখান থেকে একটাই কোশ্চেন আসবে, সেটা হচ্ছে একক নির্ণয়। অর্থাৎ কি গ্যাসের মোলার আপেক্ষিক তাপকে সি দ্বারা সূচিত করা হয়। সি সমান হচ্ছে কি ডেল কিউ ডিভাইডেড এম ডেল টি। এখানে ডেল কিউ হচ্ছে তোমার কি তাপ, এবং এম হচ্ছে ভর, এবং ডেল টি হচ্ছে কি তাপমাত্রা। তো আমরা জানি তাপের একক হচ্ছে তোমার কি জুল, আর এখানে দেখো ভরের একক কি পার কেজি। অর্থাৎ কি এখানে ভাগ অবস্থা ছিল, এটা উপরে গেলে কি হবে পার কেজি পার কেলভিন। এখান থেকে জাস্ট শুধু এই এককটাই আসবে, অন্য কোনো কিছু এখান থেকে আসবে না। ঠিক আছে, তারপর দেখো যে সকল স্বতঃস্ফূর্ত পরিবর্তন, আমরা জানি কি যে প্রকৃতিতে যেটা স্বাভাবিকভাবে ঘটে, অর্থাৎ কি প্রকৃতিতে যেটা স্বাভাবিকভাবে ঘটে সেই সবগুলো হচ্ছে কি একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। আর স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াটা কেমন, অপ্রত্যাবর্তী এবং স্বতঃস্ফূর্ত পরিবর্তন কি একটা একমুখী, এবং অপ্রত্যাবর্তী এবং কি হবে এটা দ্রুতগামী। আর অপ্রত্যাগামী বলতে কি বোঝানো হয়, ধরো তুমি একটা জায়গায় এইখানে আসো, তুমি এইখান থেকে এই জায়গাতে গেছো, তুমি যদি এইখান থেকে যাওয়ার পর যদি এইখানে আর ফিরে আসতে না পারো, এইটা হচ্ছে তুমি তোমার কি এটা হচ্ছে কি একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। আর যদি তুমি এইখান থেকে যাওয়ার পর যদি আবার এইখানে ফিরে আসতে পারো, সেটা হচ্ছে কি একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া। অর্থাৎ তোমাকে এখান থেকে তিনটা জিনিস মনে রাখতে হচ্ছে, এক সকল স্বতঃস্ফূর্ত পরিবর্তন কি একটা একমুখী, এবং এটা কি একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, এবং এটা কি দ্রুতগামী প্রক্রিয়া। ঠিক আছে, তারপর দেখো প্রত্যাগামী প্রক্রিয়াটা তাহলে কী হবে, এটা হচ্ছে ধীরগতি প্রক্রিয়া। ঠিক আছে, তারপর দেখো কার্যচক্র, আমরা জানি কি যে আমরা এখানে কি জানি যে কার্যচক্র যখন আমরা পড়তে যাই, কার্যচক্রে 4টা ধাপ আছে, এবং এই 4টা ধাপে কোন ধাপে কোনটা নিয়ে আলোচনা করা হয় এটা কিন্তু বারবার আসে। যেমন প্রথম পর্যায়ে কী হয়, তাপমাত্রা স্থির থাকে, এটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এই 4টা, যে প্রথম পর্যায়ে কী হয়, তাপমাত্রা স্থির থাকে। দ্বিতীয় পর্যায়ে কি তাপমাত্রা হ্রাস পায়। তৃতীয় পর্যায়ে তাপের বর্জন ঘটে, এবং চতুর্থ ধাপে রুদ্ধতাপীয় সংকোচন ঘটে। এবং আমরা এখানে কিন্তু জানি যে এরকম যে চিত্রটা যখন এইভাবে তুমি যখন আর্ট করবা এখানে, যে এটা হচ্ছে তোমার কি রুদ্ধতাপীয়, এখানে কি ছিল, এটা ছিল কি
সরি এটা হচ্ছে কি সমস্ত প্রসারণ, এটা ছিল কি রুদ্ধতাপীয় প্রসারণ, এটা কি সমস্ত সংকোচন, এটা হচ্ছে কি রুদ্ধতাপীয় সংকোচন। এই চারটা জিনিসও বুঝতে হবে। অর্থাৎ কি 1 এবং 3 হচ্ছে কি সমস্ত প্রক্রিয়া, 2 এবং 4 হচ্ছে কি ভাইয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখান থেকে কিন্তু এটাও কোশ্চেন আসে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেন পরবর্তীতে দেখো এখান থেকে আমাদের আরও কিছু থিওরি টাইপ কোশ্চেন আছে, এইগুলো আমরা দেখে নেব। যেমন এখানে দেখো এনট্রপি পরিবর্তন হচ্ছে কীভাবে সর্বদা ধনাত্মক, এবং এখানে নিচে আরও কিছু টপিক আছে দেখো যে এনট্রপি সবচেয়ে কম থাকে কোন অবস্থাতে, অর্থাৎ কি এনট্রপি কোন অবস্থাতে সবচেয়ে কম থাকে এবং বেশি থাকে। এই যেমন এখানে দেখো এনট্রপি সবচেয়ে কম থাকে কোন অবস্থায়, কঠিন অবস্থায়, এবং সবচেয়ে বেশি থাকে কোন অবস্থায়, প্লাজমা অবস্থায়। তারপরে দেখো আমরা কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্রে শিখেছিলাম কি যে ডেল কিউ সমান হচ্ছে কি ডেল ইউ প্লাস ডেল ডাব্লু, এইটা কিন্তু ছিল। তো এইখানে কিছু শর্ত থাকে যে কোন সময় এই ডেল কিউ ডেল ইউ ডেল ডাব্লু ধনাত্মক হবে এবং ঋণাত্মক হবে, সেটা এখানে একটু আলোচনা করে রেখেছি আমি। দেখো যে কখন ধনাত্মক হবে ডেল কিউ, যখন সিস্টেমের তাপ অপসারণ করলে, তাপ সরবরাহ করলে, যখন তুমি সিস্টেমে তাপ সরবরাহ করবে তখন কি হবে, ডেল কিউটা ধনাত্মক হবে, এবং সিস্টেম তাপ হারালে ঋণাত্মক হবে। এবং ডেল ইউ অর্থাৎ কি অভ্যন্তরীণ শক্তি কখন ধনাত্মক হবে, যখন অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পেলে কি হবে, ধনাত্মক হবে, অন্তঃস্থ শক্তি হ্রাস পেলে ঋণাত্মক হবে। আবার সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হলে কি হবে, ধনাত্মক হবে, এবং সিস্টেমের উপর যদি কখনো কাজ সম্পন্ন হয় সেক্ষেত্রে ঋণাত্মক হবে এটা। ঠিক আছে, এখান থেকে এটা একটু দেখে নেবে, কারণ এখান থেকে বারবার এমসিকিউ আসে, অর্থাৎ কি এই সূত্র দ্বারা এমসিকিউ আসবে, কিন্তু কখন এটার সামনে মাইনাস হবে বা এটার সামনে মাইনাস হবে বা এটার সামনে মাইনাস হবে সেটা তোমাকে বুঝতে হবে। এই শর্তগুলো থেকে তোমাকে এটা ধরতে হবে। তারপরে দেখো এখানে আমি এনট্রপি এখানে লিখে রাখছি, দেখো এনট্রপি যে প্লাজমা, অর্থাৎ কি এনট্রপির যে ক্রমটা আছে, অর্থাৎ যখন তোমার অপশনে এই চারটা যখন থাকবে কোশ্চেনটা এরকম হতে পারে যে কোনটার এনট্রপি সবচেয়ে কম অথবা কোনটার বেশি। আমরা জানি হচ্ছে সবচেয়ে বেশি কার, প্লাজমার, এবং সবচেয়ে কম হচ্ছে কার, কঠিন। তো এটা যদি আমরা ক্রমান্বয়ের সাথে তাহলে কী হবে, প্লাজমা, গ্যাসীয় বা বায়বীয়, তারপরে কি তরল, তারপরে কি কঠিন, অর্থাৎ সবচেয়ে বেশি কার প্লাজমা অবস্থায় এবং সবচেয়ে কম কার ভাইয়া কঠিন অবস্থায়। ঠিক আছে, তারপরে দেখো এখানে আমি আরও কিছু এমসিকিউ লিখে রাখছি। এখানে দেখো এই যে এখানে আমি লিখে রাখছি যে আরও প্রয়োজনীয় কিছু এমসিকিউ। যেমন এখানে দেখো যে ফারেনহাইট স্কেলে পানির তৈলবিন্দু তাপমাত্রা কত, এটাও কিন্তু বারবার প্রশ্নে পরীক্ষাতে আসতে দেখা গিয়েছে যে ফারেনহাইট স্কেলে পানির তৈলবিন্দু তাপমাত্রা হলো কত, 32 ফারেনহাইট। গ্যাস কর্তৃক কৃত কাজ হলে আয়তন বৃদ্ধি পায়, এটাও তোমাকে জানতে হবে যে গ্যাস কর্তৃক কৃত কাজ হলে কী হয়, আয়তন বৃদ্ধি পায়। এবং একটি আবর্তনশীল চক্রে গ্যাসের অন্তঃস্থিত শক্তি কী থাকে, ধ্রুবক থাকে। এগুলো কিন্তু সবগুলোই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। ঠিক আছে, যে কি একটি আবর্তনশীল চক্রে গ্যাসের অন্তঃস্থিত শক্তি কী হবে, ধ্রুবক থাকবে। একটি পদার্থ থেকে অন্য পদার্থে তাপের প্রবাহ, আমরা জানি কি যে তাপের প্রবাহ কখনো তাপমাত্রার উপরে তাপের পরিমাণের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে কার উপর, তাপমাত্রার পার্থক্যের উপর। ঠিক আছে, এটাও কিন্তু তোমাকে জানতে হবে। তারপর দেখো তাপকে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় পাঠানো প্রক্রিয়াকে কি বলে, হিমায়ন বলে, এটাও কিন্তু আসে। এবং যা ফ্রিজ বা রেফ্রিজারের জন্য প্রযোজ্য, অর্থাৎ কি তোমার যে ফ্রিজ বা রেফ্রিজার যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু এইটার উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে, কার উপর, হিমায়নের উপর। অর্থাৎ কি এই প্রক্রিয়াতে নিম্ন তাপমাত্রা থেকে তাপমাত্রাকে উচ্চ তাপমাত্রায় পাঠানো হয়। তারপর দেখো এখানে যে কুলম্ব সূত্রটি কোনটির জন্য প্রযোজ্য, বিন্দু চার্জ, এইটা কিন্তু বারবার বিশ্ববিদ্যালয়ে আসা একটা কোশ্চেন। অর্থাৎ কি এগুলো সবগুলোই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে আসছে, তাই তোমার এখান থেকে একটা লাইনও তুমি স্কিপ করতে পারবে না। ঠিক আছে, এখানে দেখো যে কুলম্ব সূত্রটি কোনটির জন্য প্রযোজ্য, এটা কি ভাইয়া বিন্দু চার্জের জন্য প্রযোজ্য। ঠিক আছে, তারপর দেখো তাপের সূত্র, জাস্ট তুমি এখান থেকে মনে রাখবে যে এলএফ অর্থাৎ কি বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ, এটাও কিন্তু একটা এমসিকিউ, এটা বারবার আসে যে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ কত, এটা হচ্ছে কত 3.36 গুণন 10⁵ জুল, এটা আসবে। অর্থাৎ কি দ্বারা সূচিত করা হয়, এলএফ দ্বারা এবং এলবি দ্বারা। এটা হচ্ছে কি বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ, এটা ছিল কি বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ কত, 3.36 গুণন 10⁵। আর এটা হচ্ছে কি বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ, এটা হচ্ছে 2.26। দেখো মনে রাখা একটু ঠিক কি, দেখো 3.36 2.26, অর্থাৎ কি 30-এর পরে 6, আবার এখানে কি 20-এর পরে 6, এভাবে তুমি মনে রাখতে পারো। যখন 26 হবে 10⁻6, আর যখন 30 হবে 10⁻ কত 3.36 হবে তখন কত 10⁵। অর্থাৎ তুমি যে কোনোভাবে একটা ট্রিক খাটায় তুমি এগুলো মনে রাখতে পারো। এবং এখানে দেখো যে উৎপন্ন তাপ সমান আমরা জানি সূত্র কি হচ্ছে এমএস ডেল থিটা, এবং এখানে এসটা হচ্ছে কি ভাইয়া আপেক্ষিক তাপ। এখান থেকে এই কোশ্চেনগুলো আসে যে বরফের আপেক্ষিক তাপ কত 2100, পানির কত 4200, বাষ্পর কত 2000। ঠিক আছে, দেখো এখানে আরও কিছু সূত্র লিখে রাখছি আমি। যখন দেখো এখানে mgh সমান কি ms ডেল থিটা, অর্থাৎ কি
ধরো কোনো একটা অবস্থাতে বিভব শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, সেক্ষেত্রে তোমাকে কী বুঝতে হবে, কোশ্চেন ওই কোশ্চেনটা পড়ার পর তোমাকে বুঝতে হবে যে বিভব শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ কি সূত্র হবে কি mgh সমান ms ডেল থিটা। আবার যদি কখনো এরকম হয় যে গতি শক্তিটা তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে, সেক্ষেত্রে তোমাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে, অর্থাৎ কি হাফ অফ mv স্কোয়ার সমান ms ডেল থিটা। ঠিক আছে, তারপরে দেখো এখানে আমি কিছু তিনটা ছোটো ছোটো শর্টকাট, অর্থাৎ কি এই অধ্যায়ে যে তিনটা শর্টকাট আছে এই তিনটা শর্টকাট নিয়ে আলোচনা করেছি। তো চলো আমরা এই তিনটা শর্টকাটও এখন দেখে রাখবো। তো দেখো আমি এখানে লিখে রাখছি টিএম এমসিকিউ, অর্থাৎ কি তোমাকে ঠাড়া মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তো এই তিনটা এমসিকিউ তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো তুমি হাতে ক্যালকুলেশন করতে পারবে না, আর এগুলো এমসিকিউ যখন আসবে সবগুলো মানসহই কমন পড়বে। ঠিক আছে, তো দেখো যদি এরকম যে নিম্ন স্থির বিন্দু ও ঊর্ধ্ব স্থির বিন্দুর মধ্যে কার্যকর ইঞ্জিনের দক্ষতা কত, অর্থাৎ কি নিম্ন স্থির বিন্দু মানে কি 0 ডিগ্রি সেলসিয়াস বা আইস, এটাও কিন্তু আসতে পারে আইস, অথবা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু কি 100 ডিগ্রি সেলসিয়াস বা স্টিম, এর মধ্যে দক্ষতা কত, এটা তোমাকে সরাসরি মুখস্থ রাখতে হবে। এইটা হচ্ছে কত 26.28%, অর্থাৎ কি এটা তোমার মুখস্থ, কারণ তুমি হাতে ক্যালকুলেশন করতে পারবে না, করতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য এটা বারবার আসে, এই জন্য তোমাকে এটা মুখস্থ করতেই হবে 100%। এটা কত হবে 26.28%। এবং আর একটা এমসিকিউ আসে এখান থেকে, যেটা মুখস্থ বারবার আসতে দেখা গেছে, সেটা হচ্ছে যখন ইটের সমান, অর্থাৎ কি দক্ষতা যখন 50% হয়, মানে আসে ধরো, তখন T2 হচ্ছে কত 27 ডিগ্রি সেলসিয়াস বা 300 কেলভিন, দক্ষতা যখন তুমি 60 ডিগ্রি পেতে হলে, অর্থাৎ কি ডেল অন কত, মানে অর্থাৎ উৎসের তাপমাত্রা কত পরিবর্তন করতে হবে, এটা তোমাকে সরাসরি মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে কত ভাইয়া, এটা হচ্ছে 150 কেলভিন, অর্থাৎ কি উৎসের তাপমাত্রাটা কত পরিবর্তন করতে হবে 150 কেলভিন। এইটাও কি ভাইয়া মুখস্থ অঙ্ক, কারণ এটা মুখস্থ এমসিকিউ, এইটাও বারবার আসতে দেখা গেছে, অর্থাৎ তোমাকে এই দুটো মুখস্থ করতেই হবে। তারপরে দেখো যে রুদ্ধতাপীয় প্রসারণে অভ্যন্তরীণ শক্তি কী পায়, যখন বলবে কি প্রসারণ তখন হবে কি হ্রাস পাবে, আর যখন সংকোচন হবে তখন কী হবে শক্তি বৃদ্ধি পাবে, অর্থাৎ কি রুদ্ধতাপীয় প্রসারণে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায় এবং রুদ্ধতাপীয় সংকোচনে অভ্যন্তরীণ শক্তি কী পায়, বৃদ্ধি পায়। এবং এইখানে আর একটা শর্টকাট আমি লিখে রাখছি, এটাও তোমাকে দেখতে হবে। শর্টকাটটা হচ্ছে এমন যে ডেল টি যখন নির্ণয় করতে বলবে তখন কী হবে, ডেল ইটা গুণন T2 ডিভাইডেড 1 বিয়োগ ইটা 1 গুণন 1 বিয়োগ ইটা 2। এবং এমসিকিউটা কীভাবে আকারে আসবে, এইভাবে আসবে, দেখো যে একটি কার্নো ইঞ্জিনের গ্রাহকের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষতা এত অর্থাৎ কি ইটা 1 এবং ইঞ্জিনের দক্ষতা ইটা 2 করতে হলে গ্রাহকের তাপমাত্রা কত কমাতে হবে, অর্থাৎ কি বলছে এখানে দেখো, অর্থাৎ কি তোমাকে ডেলটি বের করতে বলছে, এখানে জাস্ট তুমি সূত্রটা বসায়া মানগুলো বসালেই হয়ে যাবে অঙ্ক। ঠিক আছে, তো দেখো এখানে আমি ক্যালকুলেশনটা করে দেখাইছি, দেখো সুন্দরভাবে এগুলো মিলে গেছে। ঠিক আছে, তো আজকের ক্লাসে এতটুকুই। আজকের ক্লাসে আমরা থিওরি টাইপ নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ কি তত্ত্বীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, যেগুলো প্রত্যেকটা লাইনে গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা লাইন থেকেই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছে, দ্যাটস ওয়াই প্রত্যেকটা লাইনে কি ভাইয়া গুরুত্বপূর্ণ। অবশ্যই এগুলো মনোযোগ সহকারে পড়বা এবং তোমরা চাইলে নোট আকারে লিখতে পারবা। এবং এর পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই এই অধ্যায়ের ম্যাথমেটিক্যাল টার্মগুলো নিয়ে আলোচনা করব। এর আগে সবার সুস্থতা কামনা করছি। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, এবং তুমি যদি ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো এবং লাইক দিয়ে দিবা, কারণ তোমাদের এক একটা ফলো এক একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।